সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আগামী ৮ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। প্রথম ধাপে ১৫২টি উপজেলার মধ্যে ২২টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। এছাড়া বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। আইনে দলীয় প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট করার সুযোগ থাকলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন না দেওয়ার কথা আগেই জানিয়ে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর বিএনপি নির্বাচন না করার ঘোষণা দিলেও স্থানীয় অনেক নেতাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, বরগুনার কতটি উপজেলায় ভোট হচ্ছে, সেখানে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আপনি? তৌসিয়া, যেমনটা বলছিলেন, আসলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সেখানে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বরগুনা সদর উপজেলা এবং বেতাগী সদর উপজেলা। এই দুইটি উপজেলায় আগামী ২১শে মে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রার্থীরা কিন্তু দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, তাদের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। আমরা যদি বলি যে সেই ২টা থেকে রাত্র ৮টা পর্যন্ত তারা কিন্তু প্রচারণা এবং সভা সেমিনার নিয়ে ব্যস্ত সময় পার করছে। বরগুনায় ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং সেখানে কিন্তু ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন ৩ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। এর মধ্যে বিএনপি থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। একজন হচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, তাকে বহিষ্কার করা হয়েছে। আরেকজনকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী, তাকে সানাউল্লাহ সানি, তিনি হচ্ছেন সাবেক ছাত্র দলের সিনিয়র সহসভাপতি, এবং রাফি মোল্লা নামে আরও একজনকে, এই ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। জানেন যে আসলে দলীয় মনোনয়ন না থাকার কারণে যে কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, সেই মুহূর্তে তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন। তো বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছেন রেজবি, তার কিন্তু স্বাক্ষরিত সেই চিঠির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু বিএনপি নেতাদের মধ্যেও ব্যাপক গুঞ্জন রয়েছেন এবং যেখানে বিএনপি নির্বাচনে যাচ্ছেন না, সেখানে তারা যে নির্বাচনে যাচ্ছেন সেটা নিয়েও কিন্তু সকল নেতাকর্মীদের মধ্যে একটি ক্ষোভ প্রকাশ করছেন। এবং এখানে কিন্তু যারা আর অন্যান্য যারা রয়েছেন অংশগ্রহণ করছেন নির্বাচনে এই উপজেলা, সেখানে কিন্তু আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে অনেক জন রয়েছেন, তারাও কিন্তু প্রতিদ্বন্দ্বী করছেন এবং হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন সেখানে দেখেছি যে যেই সকল প্রার্থীরা বরগুনা সদর উপজেলায় যারা রয়েছেন তারাও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এবং বেতাগী উপজেলায় একই অবস্থা আমরা দেখেছি, সেখানে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ না করলেও কিন্তু আওয়ামী লীগের মধ্যেই অনেক নেতাকর্মীরাই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং যতই দিন গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু তাদের প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। বরগুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তৌসিয়া। সহকর্মী শাহ আলী জানাচ্ছিলেন বরগুনা থেকে। সুন্দরবনের আগুন ৩০ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসলেও পর্যবেক্ষণে থাকবে আরও অন্তত ২ দিন। ৩০ ঘন্টা পর রোববার বিকেল ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে বন বিভাগ জানায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আগামী ২ দিন পর্যবেক্ষণে রাখা হবে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে গতরাতে খুলনা বন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান বন সংরক্ষক। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে কমিটির সদস্যদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ নিয়ে গত ২০ বছরে সুন্দরবনের ২৬টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৮৬ একর বন পুড়ে গেছে। উত্তরের জেলা দিনাজপুরকে বলা হয় লিচু রাজ্য। তবে এই মৌসুমে প্রচুর মুকুল ও গুটি আসা সত্ত্বেও চলমান দাবদাহের কারণে সেসব ঝরে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় বাগান মালিক ও চাষিরা। সুমিষ্ঠ টসটসে রসালো ফল হিসেবে পরিচিত লিচু, তবে চলতি মৌসুমে দীর্ঘ সময় অনাবৃষ্টি আর তীব্র তাপপ্রবাহের কারণে দিনাজপুরে লিচুর আকৃতি বাড়ছে না। অনেক বাগানে লিচু শুকিয়ে ঝরে পড়ছে, গাছে পানি দিলেও মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। বাগান মালিক ও চাষিরা জানান, চলতি বছর বেদেনা ও মাদ্রাজি জাতের লিচুর ৮০% মুকুল ও গুটি এরই মধ্যে নষ্ট হয়েছে। কুয়াশা এবং রোদ দুটোর কারণেই সব মুকুল জ্বলে গেছে।
এখন বর্তমান যে তাপ, সেই তাপে দেখা যাচ্ছে গাছের পাতাও ঝরে যাইতেছে, লিচু তো দূরের কথা। আমাদের যে খরচটা দাঁড়ায় তাতে আমরা এইবার এত লুজার, যার ফলে আমাদের পকেটে পয়সা ঢুকবে না। লিচুর পাশাপাশি আম ও কাঁঠাল সহ অন্য ফলেও দেখা দিয়েছে আবহাওয়ার বিরূপ প্রভাব। মান্দ্রাজি লিচু খুবই সীমিত, কিন্তু বোম্বাই লিচু একটু আছে। যেই বাগানে আমরা ধরে নিচ্ছি যে 1 লক্ষ লিচু নামবে, সেখানে খুব বেশি হলে 15,000 কিংবা বেশি হলে 20,000, এর ঊর্ধ্বে হবে না। গরমের কারণে চাষিরা এবছর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে জেলা কৃষি অফিস। চাষিরা এবার একটু ক্ষতিগ্রস্ত হবে। প্রচন্ড তাপদাহের কারণে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছি, কিন্তু কোনো কিছু দিয়ে কাজ হচ্ছে না। আসলে প্রকৃতির উপর তো আর কোনো হাত নেই। চলতি মৌসুমে দিনাজপুরে প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর গাছ রয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। ধানি জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফলতা পেয়েছেন কুমিল্লার এক কৃষক। আঙুর দেখতে যেমন ভিড় করছেন অনেকে, তেমনি আঙুর চাষের পরামর্শ ও চারা সংগ্রহ করছেন আশপাশের কৃষকরা। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আঙুর। আর এই দৃশ্য দেখা যাবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের কাজী বিল্লাল হোসেন খোকনের জমিতে গেলে। ইউটিউব দেখে আঙুর চাষে আকৃষ্ট হন বিল্লাল হোসেন। 2022 সালে প্রথমবার নিজের নার্সারিতে 2টি চারা রোপণ করে পান 17 কেজি ফলন। পরে বাণিজ্যিকভাবে 14 শতক ধানি জমিতে আঙুর চাষ শুরু করেন তিনি। গত বছর থেকেই ফল পেতে শুরু করেন। এবারও ভালো ফলন এসেছে। একবার আঙ্কুর গেলে তো অন্তত 30 বছর পর্যন্ত থাকবো গাছ। যত গাছের বয়স বাড়বো তত আঙ্কুর বাড়বো। হ্যাঁ, ব্যাপক পরিকল্পনা আছে। আরও বিভিন্ন জাতের বড় বড় জাতের আঙ্কুর আছে। সুলতানা সিডলেস, রাশিয়ান কিছু আঙ্কুর আছে, ইন্ডিয়ান কিছু আছে, তারপরে ইটালিয়ান আছে, সৌদি আরবের আছে। বিভিন্ন জাতের উন্নত জাতের আঙ্কুর জন্য আমি অলরেডি 18 শতক জায়গা রেডি করছি। এখন আমরা লাগাবো। এই ফলটা ইনশাল্লাহ আগামীতে বাইরেব। খোকনের আঙুর বাগান দেখে উৎসাহী হচ্ছেন অনেকেই। কিনে নিয়ে যাচ্ছেন আঙুরের চারা। এখন দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে, আসিয়া দেখতেছে যে আঙ্কুর খুব সুন্দর ধরে রয়েছে। অন্য কৃষক করে নাই, তাদের কাছ থেকে যেহেতু আঙ্গুর চাষ করছে, আমরা অনুপ্রেরণা পেয়ে সামনে আমরাও আঙ্গুর চাষ করব। এই জমিনের মধ্যে যে আঙ্কুর হইব আমরা কখনো কল্পনা করিনি। এখন যে সুন্দর আঙ্গুর ধরছে, অনেকে আক্রোশ হয়ে গেল যে এই জিনিসটা করার। আঙুর চাষে উৎসাহী চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা তাকে এই ব্যাপারে প্রযুক্তিগত পরামর্শ দিয়ে দিচ্ছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা ওনার সাথে যোগাযোগ রাখছেন এবং প্রায় ওনার বাগান পরিদর্শন করছেন। আর যারা উৎসাহী কৃষক আছেন ওরা বাগানে গিয়ে দেখছেন যে আসলে আমাদের দেশে আঙ্গুর হচ্ছে। এই যে একটা মানুষের মধ্যে এক ধরনের প্রচারণা হচ্ছে, এক ধরনের আত্মবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য একটা সম্পদ। ধান খেতে মাটি ভরাট করে বাঁশ ও সিমেন্টের পিলার দিয়ে মাচা তৈরি করা হয়েছে। এই মাচায় এক একটি আঙুর গাছ থেকে 30 বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে বলে জানিয়েছেন কৃষি উদ্যোক্তা বিল্লাল হোসেন। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 21 ফিলিস্তিনি নিহত হন। পৃথক 2টি ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অনেকেই শিশু। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 34,683 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে হামাস। তবে যুদ্ধ বন্ধের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলা বন্ধের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ 13 দেশে ছড়িয়েছে। ভারতে চলমান লোকসভা নির্বাচনে আগামীকাল 3য় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ দফায় ভোটাভুটি হবে 12টি রাজ্যের 94টি আসনে। এর মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর এই 4টি আসনেও ভোট গ্রহণ করা হবে। ওই 4 আসনে একসময় কংগ্রেসের ঘাঁটি হিসেবে খ্যাত হলেও বর্তমানে সে দাপট কমে এসেছে। এবার এই 4 আসনে লড়াই হবে চতুর্মুখী, তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বাম দলের প্রার্থীর মধ্যে।
এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে সুন্দরবনে আগুনের একটি ছবি তারা বড় করে ফটো ফিচার করে ছেপেছে। এর বাইরেও আছে ক্ষতিপূরণ থেকে বাদ পড়ছেন গরিবরা, সড়ক দুর্ঘটনা নিয়ে তাদের নিজস্ব একটি প্রতিবেদন আছে। এছাড়াও আছে ক্ষমতার দাপটেও রক্ষা পেল না পদ্মা ব্যাংক, দুর্বল ব্যাংক নিয়ে তাদের এটি আরেকটি প্রতিবেদন। আর আছে সুন্দরবনে বারবার আগুন, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় না। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে সিপিডির সংলাপে বক্তারা জানিয়েছেন মূল্যস্ফীতি ও ঋণ ঝুঁকি অর্থনীতির বড় সমস্যা। এছাড়াও ভুল সিগন্যালে দুর্ঘটনার জের, শিডিউল বিপর্যয় অব্যাহত, যাত্রী দুর্ভোগ চরমে। আপনারা জানেন একটি রেল দুর্ঘটনার কারণে রেল যোগাযোগ দীর্ঘ সময় ব্যাহত হয়েছে গত দুদিনে। এছাড়াও আরেকটি সংবাদ আছে সংসদে মুজিবুল হকের প্রশ্ন, গ্রামে 16 ঘন্টা লোডশেডিং, বিদ্যুৎ গেল কোথায়। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। তাদের প্রধান শিরোনামেও আমরা দেখতে পাচ্ছি ছবি সহ সুন্দরবনের আগুনের খবরটি আছে। আর তারা খবর ছেপেছে পূর্ল সুন্দরবনের 6 একর এলাকা আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন। এর বাইরেও মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রোপচার করতেন মিল্টন, জানিয়েছে ডিবি। তাদের গোয়েন্দা সংস্থার অপরাধীকে ধরার খবর তারা দিয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রীর সংবাদ আছে তাদের ছবি সহ। তারা জানিয়েছে সশস্ত্র বাহিনীর সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছে, এটি বলেছেন প্রধানমন্ত্রী। এরপর জানাবো দৈনিক সমকালের খবর। তাদের প্রধান শিরোনামে আছে পুঁজিবাজারের খলনায়ক ফারুক, কারসাজির ছড়ি ঘুরিয়ে চলছেন বুক ফুলিয়ে। জালিয়াতির ঘটনা প্রবাহ নিয়ে তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। দর্শক, শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরো নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।